আসসালামু আলাইকুম। বাংলাদেশের যে ক্ষমতা, সেই ক্ষমতা নিয়ে বরাবরই কিন্তু যারা ক্ষমতা নিয়ে যুদ্ধ করে কিংবা যারা ক্ষমতা নিয়ে সবসময় বাকযুদ্ধ, রাজনৈতিক যুদ্ধ, সভা-সমাবেশের যুদ্ধ করে থাকে, তারা কিন্তু বাংলাদেশের সবচাইতে বড় যে চাকা, কৃষি, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের খাদ্য নিরাপত্তা, শুধু বাংলাদেশের কেন, সারা পৃথিবীর সবচেয়ে বড় নিরাপত্তা হচ্ছে খাদ্য নিরাপত্তা। সেই খাদ্য নিরাপত্তার জন্যই কিন্তু প্রত্যেকটা মানুষ কাজ করে। আর আমরাও এই খাদ্য নিরাপত্তার জন্য এবং খাদ্যের জন্যই কিন্তু পৃথিবীর মধ্যে যদি শুধু খাদ্যের চাহিদা না থাকতো পৃথিবীতে, তাহলে পৃথিবীর কোনো কাজকর্ম করা লাগতো না। তো আমি সেই জায়গা থেকে কৃষি নিয়ে কথা বলতেছি। কারণ কৃষকের কথা কজনেই বা ভাবে। সারা পৃথিবীতে বর্তমান সময়ে কৃষি নিয়ে যে বিপ্লব, সে বিপ্লবে সারা পৃথিবী এগিয়ে গেলেও আমরা শুধু কিছু যন্ত্রপাতি ধার করে চীন থেকে এনে মোটামুটি বলে যে আমাদের কৃষিকে আধুনিক করেছে। আসলে কৃষির সাথে সবকিছু জড়িত যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে আসলে আমরা কজনে আর কতটুকুই ভাবতেছি। আজকে আমি কথা বলবো যে কর্পোরেট দখলে যে কৃষি চলে গেছে, ভূমি, কৃষক এবং ঐতিহ্যের যে সংকট, সেটা নিয়ে। স্বাধীন বাংলাদেশের অন্যতম অঙ্গীকার ছিল কৃষি জমি, কৃষি ও কৃষকের নিরাপত্তা নিশ্চিত করা। সেই লক্ষ্যেই মালিকানার সীমা নির্ধারণ, ভূমি বন্টনে ভারসাম্য আনা ও ধনীদের একচেটিয়া নিয়ন্ত্রণ রোধে ভূমি সংক্রান্ত আইন প্রণয়ন করা হয়েছিল। কিন্তু আজ সে আইনের মধ্যেই যেন লুকিয়ে রয়েছে শোষণের নতুন ফাঁদ। আইনের ব্যতিক্রম ধারা ও শিথিলতার সুযোগ নিয়ে কর্পোরেট কোম্পানি ও প্রভাবশালী গোষ্ঠী এক প্রকার নতুন জমিদারি কায়েম করছে, যার ফলে কৃষক আবার জমিহীনতার পথে। বাংলাদেশের প্রায় 70% জনগণ এখনো কৃষির উপর নির্ভরশীল। অথচ বর্তমানে দেশের মোট আবাদযোগ্য জমির এক বিশাল অংশ কুক্ষিগত হয়ে পড়েছে মাত্র 10% মানুষের হাতে। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী 56% গ্রামীণ পরিবার এখন ভূমিহীন, যা একটি অশনি সংকেত। আরো উদ্বেগের বিষয় হলো, আইন অনুযায়ী ব্যক্তি মালিকানা 100 বিঘার মধ্যে সীমাবদ্ধ থাকার কথা থাকলেও বিভিন্ন ব্যতিক্রম শর্ত ও কর্পোরেট চুক্তির ফাঁদে এই সীমা কার্যত লঙ্ঘিত হচ্ছে প্রতিনিয়ত। কৃষি জমির উপর এই আগ্রাসনের আড়ালে কাজ করছে কর্পোরেট শৃঙ্খলা। কোম্পানিগুলো সরাসরি জমির মালিক না হলেও চুক্তিভিত্তিক কৃষির মাধ্যমে কৃষকের উপর প্রভাব বিস্তার করছে। তারা বীজ, সার, কীটনাশক এবং প্রশিক্ষণের নামে এক ধরনের নির্ভরতার জাল গড়ে তুলছে, যার ফলে কৃষক নিজের জমির সিদ্ধান্ত নিতে পর্যন্ত অপারগ হয়ে পড়ছে। উৎপাদিত পণ্য তাদের নির্ধারিত দামে বিক্রি করতে বাধ্য হয় বর্তমান সময়ে কৃষকরা। এতে কৃষক যেমন লাভ বঞ্চিত হচ্ছে, তেমনি তার স্বাতন্ত্র্য বিলুপ্ত হচ্ছে। এই প্রক্রিয়াটি কেবল জমি দখলের নয়, এটি এক প্রকার সামাজিক ও অর্থনৈতিক দখলদারি। উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে হাইব্রিড বীজ ও চুক্তিভিত্তিক চাষের মাধ্যমে বহু কৃষক তাদের আহ, যে ঐতিহ্য কৃষি কৌশল, সেটা কিন্তু হারিয়ে ফেলছেন। ঐতিহ্যগত যে বিষয়টা, স্বাধীন চাষের জায়গায় তারা হয়ে উঠছেন কর্পোরেট শৃঙ্খলার কর্মচারী। আজকের এই চিত্র ভয়ঙ্কর ভাবে মিল খুঁজে পায় উপনিবেশিক আমলের নীল চাষ ব্যবস্থার সঙ্গে, যেখানে কৃষকের ভূমি ছিল কিন্তু অধিকার ছিল না। অপরিকল্পিত নগরায়ন, শিল্পায়ন ও অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার নামে হাজার হাজার হেক্টর কৃষি জমি অধিগ্রহণ করা হচ্ছে। প্রতি বছর প্রায় 2500 থেকে 3000 হেক্টর জমি, উর্বর জমি যেগুলো, এগুলো অকৃষি কাজে চলে যাচ্ছে। এর পরিণতি হিসেবে খাদ্য উৎপাদন হ্রাস পাচ্ছে আর কৃষিজীবী মানুষ বাধ্য হচ্ছেন ভিন্ন পেশায় যুক্ত হতে। 2023 সালের শেষে প্রান্তিকে কৃষি পেশায় নিয়োজিত মানুষের সংখ্যা 16 লাখ কমেছে। এটি নিছক একটি সংখ্যা নয়, বরং গ্রামীণ অর্থনীতির হৃৎপিণ্ডের স্পন্দন স্তব্ধ হওয়ার একটি অশনি আলামত। ভূমির আইনগত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও যদি কর্পোরেট ফাঁক দিয়ে কৃষকের অধিকার হরণ হয়,
তবে তা শুধু অর্থনৈতিক বৈষম্যই বাড়াবে না, বরং কৃষির সামাজিক কাঠামো ও নিরাপত্তাকেও ভেঙে দেবে। এমন পরিস্থিতিতে টেকসই উন্নয়ন এক ফাফা বলিতে পরিণত হবে, কিংবা হচ্ছে বা হয়। কৃষি জমি বাঁচানো, কৃষকের মর্যাদা ফিরিয়ে দেওয়া এবং কর্পোরেট আগ্রাসন প্রতিরোধ করাই হতে পারে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা, সামাজিক সাম্য ও ঐতিহ্য সংরক্ষণের পথ। এখন সময় এসেছে নতুন ভাবে ভাবার। সরকার, নীতি নির্ধারক, গবেষক, মিডিয়া এবং সাধারণ মানুষ সবার সম্মিলিত দায়িত্ব হলো ভূমির উপর এই আগ্রাসন রোধ করা। কৃষক যেন জমির কর্তা থাকেন, কর্পোরেট কৃতদাস যেন না হয়। কৃষি যেন আবারও মুনাফা নয়, বরং জীবনের সুর ও আত্মার স্পন্দনে আবদ্ধ হয়। আর একটিবার ইতিহাসের দরজায় কড়া নাড়ার আগে আমাদের বুঝে নিতে হবে, আমরা কি স্বাধীনতার স্বপ্নে ফের বেদখল হয়েছি? কৃষি বাংলাদেশের প্রাণ, কৃষক এর মেরুদণ্ড। আজ এই মেরুদণ্ড যখন কর্পোরেট লোভের ভারে ভেঙে পড়েছে, তখন প্রয়োজন কঠোর ভূমি নীতি, কৃষি জমি সংরক্ষণ আইন এবং কর্পোরেট কৃষির কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা। তা না হলে স্বাধীনতার সুবর্ণ ফসল কৃষি কর্পোরেটের খাঁচায় বন্দী হয়ে যাবে ইতিহাসের আরেক অধ্যায়ে। আমি যে বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চেয়েছি তা স্পষ্টত আপনারা বুঝতে পেরেছেন যে বর্তমান সময়ে দাদন ভিত্তিক যে কৃষি, সেই কৃষির যে আমাদের কতটুকু ক্ষতি করতেছে এবং কৃষির যে হৃদস্পন্দন, কৃষির যে গলা চেপে ধরতেছে, কৃষির হৃদস্পন্দন বন্ধ করে দিতেছে, সেটি এই পেনিয়া কোম্পানিগুলোকে এই নীতি থেকে বেরিয়ে আসতে হবে। সরকারকে উদ্যোগ নিতে হবে স্বাধীন কৃষি নীতি, কৃষক নীতি। কৃষকের পাশে দাঁড়িয়ে দেশ যদি কৃষকের পাশে দাঁড়ায়, তাহলে দেশ উন্নত হতে বাধ্য। কারণ আমাদের সবকিছুই তো কৃষিকে কেন্দ্র করে। আমরা খাই, ঘুমাই, আমাদের জীবনমান যা কিছু আছে সব তো কৃষিকে কেন্দ্র করেই। শুধু আমরা কেন, সারা পৃথিবী তো কৃষিকে কেন্দ্র করে। প্রাচীন আদিম যুগ থেকে মানুষ এই কৃষিকে কেন্দ্র করেই খাচ্ছে। পৃথিবী যখন শেষ হবে, তখন এই পৃথিবী শেষ হওয়ার সাথে কৃষি শেষ হবে। এর মাঝে উত্থান পতন। সুতরাং আমি যে কথাগুলো বলতে চাচ্ছি, সেই কথাগুলো হচ্ছে, কৃষককে নিয়ে বাংলাদেশে কেউ ভাবে না, কারণ ভাবার সময় নেই। এসি রুমে বসে আপনি গ্রামের সেই মেঠো পথের কিংবা কাদামাখা জমির কথা কিভাবে ভাববেন? কারণ আপনার গায়ে তো স্মেল আসতেছে সেই অ্যাপেল কিংবা আরো ভালো দামি কোনো কোম্পানির সেন্টের, এবং আপনার যে শীতাতপ নিয়ন্ত্রিত রুমটি, সেখানে জেনারেল কিংবা তার সাথে দামি কোনো ব্র্যান্ডের এসি আপনাকে হাওয়া দিচ্ছে। সুতরাং ওই মাঠের কথা ভাবার জন্য সেই মাঠের পাশেই কৃষকের যে সাপোর্ট দেওয়ার অফিস, সেটি সেই মাঠ কেন্দ্রিক হতে হবে। সরকারকে এগিয়ে আসতে হবে কৃষকের পাশে দাঁড়ানোর জন্য। আমি যতদিন কথা বলার শক্তি এবং সামর্থ্য থাকে, কৃষিকে নিয়ে কথা বলার চেষ্টা করব। কৃষিকে একটি সুন্দর সাবলীল অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে আমার কথায়। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন, সাহায্য করবেন, আমার কথাগুলো বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দেবেন এবং কৃষিকে ভালোবাসবেন। কৃষি আমাদের প্রাণ, কৃষি বাংলাদেশের প্রাণ। ধন্যবাদ। সকলের সুন্দর, সুস্থ এবং সর্বাঙ্গীন উন্নতিময় জীবন কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।